প্রিয় রাগিনী, লেখনীতে লামি ইসলাম সাম্মি। পর্ব সংখ্যা ৪৭। কিছুদিন ধরে ডাকাতের উৎপত্তি বেড়েছে, জায়গায় জায়গায় ডাকাতি হচ্ছে। এই নিয়ে প্রতিদিন মহল্লায় বেশ আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এই নিয়ে সবাই বেশ ভয়ে ভয়ে আছে। হলরুমের সোফায় চিন্তিত হয়ে বসে আছে আনিসুল সাহেব। তার পাশে বসে আছে হামিদ, হাসিম, আজমির সাহেব। রান্নাঘর থেকে রাশেদা বেগম ট্রেতে করে চা নিয়ে এলো ৪ ভাইয়ের জন্য। রাশেদা বেগম চায়ের কাপ সবার দিকে এগিয়ে দিতে দিতে স্বামীদের দিকে তাকালো। আনিসুল সাহেবকে চিন্তিত দেখে রাশেদা বেগম চিন্তিত কণ্ঠে বলল, কি হয়েছে আপনার? আপনার কি শরীর খারাপ করছে? এমন চিন্তা লাগছে কেন আপনাকে দেখে? রাশেদা বেগমের কথায় আনিসুল সাহেব স্ত্রীর দিকে তাকিয়ে মলিন হাসলো। ভাগ্যক্রমে এমন একটা বউ পেয়েছে। তার মুখ দেখতেই তার স্ত্রী বুঝে যায় সব কিছু, কখন কি লাগবে না লাগবে, তার ভালো মন্দ সব, তার পছন্দ অপছন্দের সব কিছু দেখে শুনে রাখে তিনি। এমন স্ত্রী পেতেও ভাগ্য লাগে ভেবেই স্বস্তি বোধ করলো সে। আনিসুল সাহেবকে চুপ করে দেখতে দেখে রাশেদা বেগম আবারও প্রশ্ন করলেন। আনিসুল সাহেব চায়ের কাপে চুমুক দিয়ে বলল, আমার কিছু হয়নি রাশেদা। তাহলে মুখ এরকম লাগছে কেন আপনার? সত্যি করে বলুন। আনিসুল সাহেব স্ত্রীর দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেললেন। বলল, আশেপাশের অবস্থা ভালো নেই, দেখছো না? কিছুদিন ধরে ডাকাতের উৎপত্তি বেড়ে গেছে। আপনি এসব নিয়ে আপনি এসব নিয়ে কেন ভাবছেন? কিছু হবে না, আল্লাহ ভরসা। আপনি শুধু শুধু এসব নিয়ে চিন্তা করে নিজের শরীর খারাপ করবেন না। আপনি ভুলে যাবেন না এই সংসারের মাথা আপনি। আল্লাহ না করুক আপনার যদি কিছু হয়ে যায় তখন আমাদের সবার কি হবে? আর আপনি নিজের কথা না ভাবলে অন্তত আমাদের কথা ভাবুন। আপনাকে ছাড়া আমরা থাকতে পারবো না, বিশেষ করে আমি। তাই বলছে অযথা চিন্তা না করে নিজের ক্ষতি করবেন না। বলে ট্রেটা নিয়ে চলে গেল রান্নাঘরে। আনিসুল সাহেব স্ত্রীর জ্বর পানে চেয়ে ভাইদের দিকে তাকিয়ে বলল, দেখলি কি বলে গেল? আজমির সাহেব চায়ের কাপে চুমুক দিতে দিতে বলল, বড়ভাবে কিন্তু ভুল কিছু বলেনি বড় ভাই। আজমির সাহেবের কথায় হামিদ এবং হাসিম সাহেবও মাথা নাড়িয়ে সম্মতি জানালো। ভাবির সাথে আমরাও একমত। ভাইদের কথা শুনে আনিসুল সাহেব হেসে বলল, সবাইকে তো একদিন যেতেই হবে, কেউ আগে কেউ পরে। তবে আমাকে ছাড়া তো তোদের বাচ্চা শিখতে হবে, তাই না? আনিসুল সাহেবের এ কথায় ৩ ভাই চা খাওয়া রেখে গম্ভীর দৃষ্টিতে বড় ভাইয়ের দিকে তাকালো। হামিদ সাহেবের মুখ গম্ভীর হলো। খবরদার বড় ভাই, এসব কথা আর কখনো বলবে না। কখনো যেন আপনার মুখে এসব কথা না শুনি। আপনার আগে আমাদের মৃত্যু হোক। হামিদ সাহেব এই কথা শুনে হাসিম সাহেবের উপর এবার গম্ভীর গলায় বলে উঠল, এটা কি বললি মেজো ভাই? আপনারা এসব কেন বলছেন? আপনাদের কথা কিন্তু ভালো লাগছে না। এসব কথা বলবেন না, আপনাদের আগে আমার মরণ আসুক। হাসিম সাহেব এই কথা শুনে আজমির সাহেবকে বলল, বড় ভাই, মেজো ভাই, সেজো ভাই, আপনারা কি শুরু করেছেন এই সকাল সকাল? আল্লাহ জানি আমার আয়ু আপনাদের দিয়ে দেয়। আমি সবসময় এই দোয়াই করি, আর যদি মৃত্যু আসতেই হয় তাহলে সবার আগে আমার মৃত্যু আসুক, তবুও যেন আমার পরিবারের কারো কিছু না হয়। ৩ ভাইয়ের কথা শুনে আনিসুল সাহেব তাদের দিকে তাকিয়ে আছেন। ছোট থেকে ৪ ভাইয়ের গলায় গলায় ভাব, কখনো ঝগড়া বিচ্ছেদ হয়নি। ভাইয়েরা একে একে এক এক অপরের জন্য যান। তারা একজনের জন্য আরেকজনের জান কোরবান দিতে প্রস্তুত। এক ভাই আরেকজনকে বাঁচাতে জান পর্যন্ত কোরবান করতে পারে। তাদের ভাইদের সম্পর্কের মতোই মজবুত তাদের ছেলে মেয়েদের সম্পর্ক। আর তাদের গিনিদের কথা তো বাদই দিলাম। ৪ যা হলো বেস্ট ফ্রেন্ড, কখনো ঝগড়া বিবাদ করেনি কোনোদিন, কেউ কোনোদিন হিংসে করেনি, সবসময় বোনেদের মতো মিলেমিশে থাকে। হাসিম, হামিদ, আজমির সাহেবের কথাগুলো দু কথা নিয়ে তর্কাতর্কি করেছে বাচ্চাদের মতো। আনিসুল সাহেব তা দেখে হেসে উঠল। কি করছিস তোরা? থাম বলছি, বাচ্চাদের মতো ঝগড়া করছিস কেন? বড় ভাইদের কথায় ঝগড়া থামিয়ে দিল ৩ জন। একজন আরেকজনের দিকে তাকিয়ে মুখ ভেঙচি কেটে অন্যদিকে তাকালো। আনিসুল সাহেব তা দেখে হো হো করে হেসে উঠল। ভাইদের এই ঝগড়া যদি আজ ডাকাত দলে ৪ জন দেখতো তাহলে আজ ৩ জনকে পচাতো। তবে আজ এত বেলা হয়ে গেল কাউকে দেখতে পেল না কেন ভাবতেই ভাইদের দিকে তাকালো। প্লেটে থাকা বিস্কুট পড়ে আছে, তার দিকে তাকিয়ে আছে হামিদ, হাসিম, আজমির সাহেব। এই একটা বিস্কুট কার, কে নিবে সেটা নিয়েই যুদ্ধ করছে তারা। হঠাৎ করে আজমির সাহেব চিৎকার করে উঠল। তার শুনে আনিসুল, হামিদ, হাসিম ভরকে গেল। তারা কিছু বুঝে ওঠার আগে আজমির সাহেব প্লেট থেকে ছু মেরে বিস্কুট নিয়ে দৌড় দিল। তা দেখে হামিদ, হাসিম সাহেবও পিছু ছুটে গেল। আজমির সাহেব, তা ঠিক না, তুই চিটিং করছিস, দৌড়াতে দৌড়াতে বলল হাসিম সাহেব। করলেই করেছি, কিন্তু আমি আগে নিয়েছি, তাই এই বিস্কুট আমার। হাসতে হাসতে বলে উঠল আজমির সাহেব। তোকে শুধু হাতের কাছে পাই আজমির, তারপর তোর চিটিং আমি বের করব। দৌড়াতে দৌড়াতে ঝাঁঝালো কণ্ঠে বলল হাসিম।
মেজো ভাই আগে ধরে দেখান, তারপর দেখা যাবে বলে পুরো বিস্কুট মুখে পুরে দিল। তা দেখে হাসিমার হামিদ সাহেব রেগে গিয়ে দৌড়াতে লাগলো আজমির সাহেবের পিছু। আজকে তাকে ধরতে পারলে ইচ্ছে মতো দেবে, এত কেন ভুল নেই। ওইদিকে আনিসুল সাহেব উচ্চস্বরে হাসতে হাসতে ভাইদের দেখে যার যার রান্নাঘর থেকে উকি দিয়ে দেখছে আর হাসছে ভাইদের খুনসুটি ঝগড়া দেখে। বেলা গড়িয়ে দুপুর, আজ বাড়িতে নেই কোনো হট্টগোল, সব কেমন স্তব্ধ হয়ে আছে চারদিক। কারণ আজকে বাড়ির সব হট্টগোল করার মানুষ যার যার নিজের রুমে ঘুমিয়ে আছে। আর ঘুমাবেই না কেন, কাল সবাই রাত 3টায় বাড়িতে এসেছে। সারা রাস্তা ছেলেদের সবার বাইক চালিয়ে ক্লান্ত, তাই আজকে সব মরার মতো করে বিছানায় পড়ে ঘুমোচ্ছে। শুভ্র ভাই, ভালোবাসি, অনেক অনেক ভালোবাসি আপনাকে। শুভ্র মুচকি এসে লামিয়ার দিকে তাকালো, নাকটা লাল টুকটুকে হয়ে আছে, নিপুণবী চোখে তাকিয়ে আছে তার দিকে। শুভ্র ধীর কণ্ঠে বলে, আমিও। আপনি যাবেন না তো আমাকে ছেড়ে? কোনোদিনও না। সত্যি? সত্যি। আর যদি চলে যান তখন? যাব না। আপনি কি আমাকে ভালোবাসেন না নিজের চেয়েও বেশি? তাহলে মিলি? লামিয়ার মুখের কথায় শুভ্র টেনে বলল, কেউ না। তাহলে বারবার আপনাকে কেন ও ও আপনার সাথে এমন করে? আমার ভালো লাগে না এইসব। তুই ব্যতীত অন্য কেউ নেই আমার মনে। ওই মিলিকে ইচ্ছে করেই চুল টেনে ছিঁড়ে দে, সমস্যা নেই। সত্যি? শুভ্রের কথা শুনে লামিয়ার মুখে হাসি ফুটলো। শুভ্রের গলা জড়িয়ে ধরে বলল, আপনাকে অনেক ভালোবাসি শুভ্র ভাই। শুভ্র লামিয়ার কোমর জড়িয়ে গলায় মুখ গুজে দিয়ে ফিসফিস করলো, আমিও তোকে অনেক 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 বেশি ভালোবাসি ভ্রমর। শুভ্রের কথা শুনে লামিয়া খিলখিল করে হেসে উঠল। শুভ্রকে হালকা ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে বলল, দেখি কেমন ভালোবাসেন, প্রমাণ দেখান। শুভ্র নাক মুখ বুড়ো কোচকে বলল, কি প্রমাণ চাস? লামিয়া হেলে দুলে 1 পা 2 পা পিছিয়ে যেতে যেতে বলল, পারলে ধরে দেখান। বলে দৌড় দিল। এলোমেলো পায়ে হেলে দুলে দৌড়াচ্ছিল লামিয়া। শুভ্রর বাচ্চামি দেখে হেসে বলল, যদি নিজের জীবন দিয়ে প্রমাণ করতে হয় তোকে ভালোবাসি, তাহলে আমি হাসতে হাসতে জীবন দিতেও রাজি আছি রে ভোমর। বলে লামিয়ার পিছু দৌড় লাগালো। লামিয়া তা দেখে খিলখিল করে হাসছে। দৌড়াতে দৌড়াতে পেছনে ঘুরে তাকিয়ে দেখলো শুভ্র আর বেশ কিছু পরেই আছে। তা দেখে লামিয়া হেসে সামনের দিকে তাকাতেই দৌড়াতে যাবে, তার আগে হঠাৎ করে একটা বুলেট লাগে লামিয়ার মাথায়। লামিয়া মাটিতে পড়ে গেল। শুভ্র তা দেখে স্তব্ধ হয়ে গেছে। রক্তাক্ত অবস্থায় পড়ে আছে লামিয়া, মাথা থেকে ঝরঝর করে রক্ত বের হচ্ছে। শুভ্র আর কিছু না ভেবে চিৎকার করে উঠল। চোখ খুলে আশেপাশে তাকিয়ে দেখলো চারপাশে দিনের আলো। শুভ্র শোয়া থেকে উঠে বসলো, জোরে জোরে হাঁপাচ্ছে, ভয়ে গলা শুকিয়ে কাঠ। দ্রুত পাশ থেকে পানির গ্লাস তুলে নিয়ে ডকডক করে পানি খেলো। ভীষণ ভয় পেয়ে গিয়েছে সে, ভয়ে শরীর কাঁপছে তার। এই শীতের মধ্যেও তার শরীর ঘেমে গেছে। এটা স্বপ্ন নাকি দুঃস্বপ্ন ছিল তাহলে? স্বপ্নের কথা মনে পড়তে শিউরে ওঠে শুভ্র। হাত বাড়িয়ে পাশ থেকে মোবাইল তুলে দেখলো 4টা বেজে গেছে। তা দেখে শুভ্র দীর্ঘ শ্বাস ফেলে জামা কাপড় নিয়ে বাথরুমে চলে গেল। ঘুমের ঘরে আষ্টে পিষ্টে কেউ জড়িয়ে ধরে আছে অনুভব করতে বিরক্ত হয়ে চোখ কুঁচকে নিল কেউ। পিটপিট করে চোখ খুলতে দেখলো তোয়া লামিয়ার বুকে মুখ গুজে ঘুমিয়ে আছে। আশেপাশে তাকিয়ে ঘড়ির দিকে চোখ রাখতে 4টা বেজে 30। সময় দেখে লামিয়া শোয়া থেকে উঠে বসতে চাইলো, কিন্তু পারলো না। তোয়া বেশ ভালো করে আষ্টে পিষ্টে জড়িয়ে আছে তাকে। গাল দুটো টমেটোর মতো লাল টুকটুকে, গোল গোল চোখ, ফর্সা নাদুস নাদুস মিষ্টি একটা মেয়ে। ঘুমন্ত তোয়াকে কি একটা সুন্দর লাগছে, কি সুন্দর করে ঘুমাচ্ছে। কে বলবে এই মেয়ে পাকা বুড়ি? এখন থেকে মনে হচ্ছে এই মেয়ে ভাজা মাছ উল্টে খেতে জানে না, ভেবে লামিয়ার হাসি পেল। লামিয়া হালকা হেসে তোয়াকে সরিয়ে দিয়ে তার গায়ে চাদর টেনে দিয়ে চলে গেল ফ্রেশ হতে। নামাজ শেষ করে দুহাত পিছনে রেখে কিছু ভাবতে ভাবতে রাস্তা দিয়ে হাঁটছে শফিকুল সাহেব। হঠাৎ অসাবধানতার কারণে কারোর সাথে ধাক্কা লেগে পড়ে যেতে নিলে নিজেকে সামনে নিলেন তিনি। বুড়ো কোচকে সামনে তাকাতে দেখলো তার সামনে সমান বয়সী একজন ভদ্রমহিলা রাস্তায় পড়ে আছে। গায়ে তার অফ হোয়াইট রঙের শাড়ি। ঘোমটার কারণে ভদ্রমহিলার মুখ দেখা যাচ্ছে না, তবে ভদ্রমহিলা পড়ে গিয়ে ব্যথা পেয়েছে তা বুঝতে বাকি নেই তার। শফিকুল সাহেব চিন্তিত গলায় বললেন, আপনার বেশি লাগেনি তো? শফিকুল সাহেবের এ কথায় ভদ্রমহিলা কিছুটা রেগে গিয়ে বলল, কানা নাকি, চোখে দেখতে পারে না? বুইড়া বয়সে যদি চোখে না দেখেন তাহলে রাস্তায় ধইরা বইরা আছেন কেন? বলতে বলতে মাথা তুলে তাকালো ভদ্রমহিলা। শফিকুল খান ভদ্রমহিলার কথা শুনে রেগে কিছু বলার আগে প্রস্তুত হতে ভদ্রমহিলার মুখ দেখে বিস্ফোরিত চোখ দুটো তাকালো ভদ্রমহিলার দিকে।
ওপর দিক থেকে ভদ্রমহিলাটিও সেমভাবে তাকিয়ে আছে শফিকুল সাহেবের দিকে। সময়টা সন্ধ্যা 6টা। বড় চাচি, মেজ চাচি, সেজ চাচি, ছোট চাচি, কোথায় আছো তোমরা? রাশেদা বেগম রান্নাঘর থেকে জবাব দিল, এই তো এখানে আছি, এখানে আয়। রাশেদা বেগমের কথা শুনে শারমিন রান্নাঘরে গেল। বড় চাচি, তোমরা কি করছো? রাতে রান্না করছি আম্মা। মিষ্টি হেসে শারমিনের প্রশ্নের উত্তর দিল রাশেদা বেগম। তা দেখে শারমিনও হেসে বলল, দেখো মা তোমাদের সবার জন্য কি পাঠিয়েছে। লতিফা বেগম রান্না করতে করতে বলল, কি পাঠিয়েছে? গরম গরম সিঙ্গারা পাঠিয়েছে মেজো চাচি। রাশেদা বেগম কিছু বলার আগেই ওপর রুম থেকে রাশেদের গলা ভেসে এলো, মা চা দিয়ে যাও। ছেলের কথা শুনে রাশেদা বেগম কপাল কুঁচকে বলল, জমিদারের বাচ্চারা, এখানে ওঠার সময় হয়েছে তাদের। আহা, এখন এমন করছো কেন? বড় ভাবি একটা দিনই তো ঘুমিয়েছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। রাশেদা বেগমের কথায় বলে উঠল তাহমিনা। আজকে সবগুলো এতক্ষণ ঘুমিয়েছে দেখি তো আজকে মনে হচ্ছে এই বাড়িতে একটা মানুষ নেই, কেমন স্তব্ধ হয়ে আছে চারপাশটা। ঠিক বলেছিস, তবে কেমন জানি ভালো লাগছে না এই শান্তি নিরিবিলি। মনিরা আর রাশেদা বেগম এর কথায় শারমিন ফিক করে হেসে বলল, ঠিক বলেছ বড় চাচি, ওদের হট্টগোল ছাড়া একটু ভালো লাগে না। টুকটাক কথা বলতে বলতে হাসতে লাগলো তারা। তখনই আবারও রাশেদ ডেকে উঠল, মা এতক্ষণ লাগে তোমার চা দিতে? রাশেদা বেগম রাগ দেখিয়ে বলল, এখন তো কাজের জন্য কিভাবে নিয়ে আসবো ওকে চা? এখন এখন এত কাজের মধ্যে কিভাবে দিয়ে আসবো ওকে চা? সবসময় কাজের মধ্যে এটা ওটা আবদার করে বসে। রাশেদা বেগমের কথা শুনে শারমিন বলল, বড় চাচি তোমার কষ্ট করতে হবে না, তুমি চা করে দাও, আমি দিয়ে আসছি। শারমিনের কথায় রাশেদা বেগম মাথা নাড়িয়ে চা বানাতে লাগলো। লামিয়া গোসল শেষ করে বের হতে দেখলো তোয়া উঠে বসে আছে। লামিয়া চুল মুছতে মুছতে বলল, উঠে পড়েছিস? তো চোখ ডলতে ডলতে বলল, ইয়েস বিগ বস, উঠে পড়েছি। ভালো কথা, এখন দ্রুত আমার রুম থেকে বিদায় হ, তোর দাদি তোকে দেখার অপেক্ষা করছে। উফ, এই বুড়িটা আমার জীবনটা হেল করে দিল। এই তোর বয়সই বা কত যে তোর জীবন হেল করে দিয়েছে? আর এত পাকা পাকা কথা কোথা থেকে শিখেছিস তুই? আমার বয়স 8, কত বড় হয়ে গিয়েছি জানো তুমি? আমার পাকা কথা এগুলো আবার কারো থেকে শিখে নিতে হয় নাকি? এই দেখো আমার পেট দেখছো না, এখান থেকে বের হয় পাকা পাকা কথা। মাপ চাই বাপ, আর কিছু বলিস না, তুই এখন যা, তোর দাদি তোর জন্য অপেক্ষা করছে। তো আর কিছু না বলে দৌড়ে চলে গেল দাদির কাছে। তা দেখে লামিয়া রুমের দরজা লক করে আলমারি খুলতেই ঝপ্পর করে বেশ কিছু শপিং ব্যাগ লামিয়ার মুখে এসে পড়লো। লামিয়া বিরক্ত হয়ে তাকালো ফ্লোরের দিকে। এতগুলো ব্যাগ এখানে কেন? কে রেখেছে এখানে? ভাবতে ভাবতে ফ্লোর থেকে ব্যাগগুলো তুলতে গিয়ে বিছানায় রেখে আবার আলমারির দিকে এগোতেই দেখলো একটা রঙিন চিরকুট। লামিয়া তা দেখে ঝুঁকে ফ্লোর থেকে চিরকুটটা তুলতে নিতেই তাতে চোখ বোলাতেই লেখা দেখে ভুরু নাচালো। চিরকুটে লেখা, এগুলো শুধু তোমার জন্য প্রিয়তমা, কেমন হয়েছে পড়ে দেখবেন, আর পারলে আমার হোয়াটসঅ্যাপে পিক পাঠিয়ে দিয়েন। এই ড্রেস আমার জানুকে কেমন লাগে সেটা আমাকেও তো দেখতে হবে নাকি? আমি আপনার পিকের জন্য অপেক্ষা করব। এতে আপনার স্বামী। লামিয়া ঠোঁট কামড়ে এগিয়ে গেল বিছানার দিকে। সে অবশ্য বুঝতে পেরেছে কে দিয়েছে এই গিফট, তা দেখে হালকা হাসলো লামিয়া। বিছানায় পা তুলে বেশ আগ্রহ নিয়ে শপিং ব্যাগ খুলতে হয়ে গেল। বেশ কিছুক্ষণ স্তব্ধ হয়ে দেখলো হাতে জামাটার দিকে, তারপর কিছু ভেবে দ্রুত শপিং ব্যাগগুলো বক্স চেক করতেই ভ্যাবলার মতো বসে রইল ড্রেসগুলোর দিকে তাকিয়ে। বেশ কিছুক্ষণ চুপচাপ থাকার পর দ্রুত উঠে দাঁড়ালো, তারপর ভেজা চুলগুলো খোপা করে বেঁধে নিল। সবগুলো ড্রেস আবার ব্যাগে ভরে গায়ে শাল জড়িয়ে বেরিয়ে গেল শুভ্র নিবাসের দিকে। দরজায় কড়া নাড়তেই রাশেদ ল্যাপটপ থেকে চোখ সরিয়ে দরজার দিকে দৃষ্টি ফেলতে দেখলো শারমিন চায়ের কাপ নিয়ে দাঁড়িয়ে আছে। রাশেদ তা দেখে আস্তে করে বলল, আসুন। শারমিন ধীর পায়ে গিয়ে সে টেবিলের ওপর চায়ের কাপ রেখে কোনো কথা না বলে চলে যেতে চাইলে রাশেদ পেছন থেকে বলে উঠল, চলে যেতে বলিনি। তাহলে চলে যাচ্ছেন কেন? রাশেদের কথায় শারমিন পা থামিয়ে পিছন ঘুরে তাকালো। রাশেদ কোলে করে ল্যাপটপ নিয়ে বসে তা পাশে রেখে দিল। উঠে দাঁড়ালো শারমিনের সামনে এসে, এখান থেকে কোথাও একা একা বের হবি না। কোনো কিছুর প্রয়োজন হলে তোর বাবা ভাইদের বলবি, আর যদি কোনো কিছুর প্রয়োজন হয় তাহলে আমাকেও বলবি, আমি এনে দিব।
শারমিন রাশেদের কথায় মাথা নাড়ালো। রাশেদ তা দেখে দরজার দিকে তাকালো, তারপর মাথা নিচু করে শারমিনের কপালে চুমু খেতেই দ্রুত সরে দাঁড়ালো, বলল, এখন যা। শারমিন মাথা নিচু করে লাজুক এসে চলে গেল রুম থেকে। মিস্টার ডিটেকটিভ সাহেব, কোথায় আপনি? বেরিয়ে আসুন এক্ষুনি। বেশ চেঁচাতে চেঁচাতে বাড়িতে প্রবেশ করলো লামিয়া, তবে শুভ্রের কোনো সারা শব্দ নেই। লামিয়া তা দেখে আবারও চেঁচিয়ে বলল, মিস্টার ফ্যালকন, আমি ডাকছি, আপনি কি শুনছেন? কোথায় আপনি? তবুও সারা শব্দ নেই শুভ্রের। লামিয়া রেগে এবার বেশ জোরে চেঁচিয়ে বলল, শুভ্র ভাই, কোথায় আপনি? আমি জানি আপনি বাড়িতে আছেন, তাই বলছি বেরিয়ে আসুন এক্ষুনি। নিজের কক্ষে বসে শুভ্র ল্যাপটপে কাজ করতে করতে মুচকি হাসলো। এই ডাকের অপেক্ষায় ছিল এতক্ষণ। শুধু ল্যাপটপে চোখ রেখে হালকা জোর করেই বলে উঠল, আমি রুমে কাজ করছি, প্রয়োজন হলে আপনি ওপরে আসতে পারেন। লামিয়া শুভ্রের কথা শুনে রেগে ধাম ধাম পা ফেলে সিঁড়ি বেয়ে ওপরের দিকে যেতেই রেগে হুঙ্কার দিল। আপনার শেষ আর বলতে পারল না, তার আগেই থমকে গেল শুভ্রকে দেখে। এক দফা প্রেমে ক্রাশ খেলো তাকে দেখে। লামিয়া মুগ্ধ নয়নে তাকে শুভ্রের দিকে। গায়ে সাদা শার্ট, কালো প্যান্ট, চুলগুলো এলোমেলো, চোখে সাদা চিকন ফ্রেমের চশমা পরলে এই ছেলেকে এত সুন্দর লাগে কেন তার জানা ছিল না। লামিয়া অপলক দৃষ্টিতে তাকিয়ে শুভ্রের দিকে। শুভ্র তার দিকে হালকা সে ঘাড়ে আমার হাত বুলিয়ে বলল, চোখ দিয়ে গিলে না খেয়ে কাছে এসে গিলে খেলেও পারিস, আমার কোনো আপত্তি নেই। কিন্তু শুভ্রের কথায় লামিয়ার হুঁশ ফিরল। থমথম মুখ করে আমতা করল, খবরদার ফালতু কথা বলবেন না। ফালতু কথা আমি বলছি তা নয় তো কি? সবসময় ফালতু কথা বলা ছাড়া আপনার কি আর কোনো কাজ নেই? আছে তো, তাহলে ওই কাজই করুন। শুভ্র কিছু না বলে লামিয়ার হাতে শপিং ব্যাগের দিকে তাকিয়ে হালকা হেসে বলল, পেয়ে গিয়েছিস তাহলে গিফট। আমি জানি আপনি ধন্যবাদ দিতে এসেছেন, তবে ধন্যবাদ লাগবে না, শুধু একটু জড়িয়ে ধরলেই হবে। শুভ্রের কথা শুনে লামিয়া রেগে ব্যাগগুলো শুভ্রের দিকে ছুঁড়ে মেরে ঝাঁঝালো কণ্ঠে বলে, অসভ্য লোক, ফালতু লোক, এসব কি ড্রেস দিয়েছেন আপনি? ছিছি, লজ্জা করলো না এসব দিতে আমাকে? বুদ্ধি কি গোবর দিয়ে গুলিয়ে খেয়ে ফেলেছেন নাকি? লামিয়ার কথায় আশ্চর্য হয়ে শুভ্র বলল, এসব কি বলছিস? আমি বুঝতে পারছি না তো। আর লজ্জা কেন করবে? ও কচি খোকা তো আপনি, তাই না? তাই আপনি কিছু বুঝতে পারছেন না। দেখুন, ভালো করে ড্রেস দেখুন, আর আপনার বেশি পছন্দ হলে গায়ে দিয়ে আশিক বানায় নাচেন, নেমে ভিডিও করেন, আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিয়েন, কেমন? বলতেই বড় বড় পা ফেলে চলে গেল। শুভ্র লামিয়ার কথা রাগা মাথা কিছু বুঝতে পারল না। জামাতে কোনো ভেজাল আছে নাকি ভেবে ব্যাগ থেকে ড্রেসগুলো বের করতে চোখ বড় বড় হয়ে গেল। মনে হচ্ছে চোখগুলো বেরিয়ে আসবে। এসব ড্রেস তো সে দেয়নি তাকে। হঠাৎ চোখ পড়ল চিরকুটের দিকে। চিরকুট হাতে নিয়ে পড়তে শুভ্র দাঁত চেপে, লাবিবের বাচ্চা, তোকে শুধু একবার পেয়ে নেই হাতের কাছে। তারপর পকেট থেকে মোবাইল বের করে লাবিবকে ফোন করলো। গভীর রাত, সবাই ঘুমিয়ে আছে যে যার রুমে। শুধু ঘুম নেই ইসলামবাড়ির ডাকাত দলের। তারা কোনো যেন আজ ভীষণ বিরক্তিকর মোডে আছে। লামিয়া রুমের ভিতর ছড়িয়ে ছিটিয়ে বসে আছে চারজন। কারোর মুখে কথা নেই, কপালটা কুঁচকে রেখেছে চারজনই। আজকে সারাদিন ঘুমিয়ে কাটিয়েছে তারা, তাই কারোর চোখে মুখে একটুখানি ঘুমের রেশ নেই। না লাগছে, ভালোই লাগছে। হঠাৎ তাই বিরক্ত হয়ে চকচক শব্দ করে বলল, বালের মাথা, কিছু ভালো লাগছে না। আমারও না। কপালটা কুঁচকে বলল মাহির। বলে কিছুক্ষণ নীরবতা বিরাজ করলো রুম জুড়ে। হঠাৎ তাহেবা লাফিয়ে উঠে বলল, আই কোনো কমেডি মুভি দেখি, কি বলিস? আইডিয়াটা মন্দ না, বলে উঠল মাহির। লামিয়া হাই তুলে বলল, মাথা নাড়িয়ে, ওকে, এখন যা, তাই বেশ কিছু খাবার নিয়ে আয়। লামিয়ার কথায় তাইব চলে গেল খাবার আনতে। লামিয়া বিছানা থেকে উঠে টেবিল থেকে ল্যাপটপ এনে বিছানায় বসলো। ততক্ষণে তাইবা খাবার নিয়ে আসতেই সবাই গোল হয়ে বসলো সামনে ল্যাপটপ নিয়ে। তাইবা এবার হিন্দি কমেডি মুভি প্লে করলো। কিছুক্ষণ মুভি দেখতে দেখতে হাসতে হাসতে একজন আরেকজনের ওপর পড়ছে, তবে আস্তে আস্তে ধীরে হাসি আসতেই কেউ রুম কাঁপিয়ে হাসলো। এদিকে হাসি শুনে ঘুম ভেঙে গেল মিলির। বেশ বিরক্ত হয়ে বিছানা থেকে উঠে কান পেতে শুনতে লাগলো। এত রাতে কোথা থেকে এত উচ্চস্বরে হাসি আসছে? ভালো করে কান পেতে শুনতেই লামিয়ার রুম থেকে হাসির শব্দ আসছে। মিলি বেশ বিরক্ত হয়ে বিছানা থেকে উঠে হাঁটা ধরলো লামিয়ার রুমের দিকে। ওদিকে গলা ফাটিয়ে হাসছে চারজন। মিলি লামিয়ার রুমের দরজায় হালকা ধাক্কা দিতেই খুলে গেল তা দেখে মিলি রুমের ভেতর ঢুকতে বিরক্ত হয়ে বলল, এত রাতে এভাবে পাগলের মতো হাসছো কেন তোমরা? মিলির কথা শুনে চারজনই হাসি বন্ধ করে দরজার দিকে তাকাতে দেখলো মিলি দাঁড়িয়ে আছে। সাথে সাথে চারজনই ভুরু কুঁচকে একজন আরেকজনের দিকে তাকালো। তারপর আবারও মিলির দিকে তাকালো।
এখন হাসি আসলে কি হাসবো না? মিলের কথায় উত্তর দিল মাহির। হাসি আসলে হাসো, মানা করছে কে? তবে এত রাতে এভাবে গলা ফাটিয়ে হাসার মানে কি? এটাকে গলা ফাটিয়ে হাসা বলে না, এটাকে মন খুলে হাসা বলে। যারা মন খুলে হাসতে পারে তারাই প্রকৃত সুখী মানুষ। তাই বলে উঠল, তোমরা প্রকৃত সুখী মানুষ? এত রাতে গলা ফাটিয়ে হেসে অন্যের ঘুম নষ্ট করছে তোমরা প্রকৃত সুখী মানুষ, তাই না? জি হ্যাঁ, আমরা ভীষণ খাঁটি, ভেজাল মুক্ত, প্রকৃতিক সুখী মানুষ। মিলির কথা তাই বা বলে উঠল। তাদের কথা শুনে মিলি বেশ রাগী গলায় বলল, দাঁতে দাঁত চেপে, তোমরা প্রকৃত সুখী মানুষ নও, তোমরা হচ্ছে রাবিশ, বুঝতে পেরেছো? এতক্ষণ লামিয়া বেশ শান্তভাবেই সবার কথা শুনছিল। তবে মিলির কথা শুনে লামিয়া বাঘা এসে বলল, প্রকৃত সুখী মানুষ আপনি চিনবেন কেমনে? আপনি তো মানুষের সুখ কেড়ে নিতেই পারেন, আর দেখতে পারবেন কিভাবে? আপনার জীবন তো কোনো সুখ নেই মনে হয়। এই মেয়ে, তোমাকে কে বলেছে আমি সুখী না? আমি অবশ্যই একজন সুখী মানুষ, বুঝতে পেরেছ? বেশ রেগে বলল মিলি। মিলির কথায় লামিয়া বাঁকা এসে নিজের ঘাড়ে হাত বোলাতে বোলাতে বলল, বুঝলি তাই বা মাহির, সুখ পাতের মতো, নিজেরটা সহ্য হয় কিন্তু অন্যেরটা না। লামিয়ার কথা শুনে মিলি দাঁতের দাঁত চেপে লামিয়ার দিকে কটম দৃষ্টিতে তাকালো। লামিয়া হাই তুলে অন্যদিকে তাকিয়ে আবারও মিলির দিকে তাকিয়ে বলল, কেন? কোনো কাজ না থাকলে এখন আসতে পারেন আমার রুমে। আমি আবার বেশি মানুষ অ্যালাউ করি না। মিলি লামিয়ার কথা শুনে আরও রেগে চোখ দিয়ে শাসিয়ে চলে গেল। তা দেখে চারজনই মুখ বাঁকিয়ে আবারও বসে পড়ল মুভি দেখতে।